চেঁচাতে পারিস না স্টুপিড? নওশীন ভয়ে গুটিয়ে গেছে। সৈকত একটা গভীর নিঃশ্বাস ফেলে বলে, তুই আবার এসছিস, তোর সমস্যা কি? এখান থেকে যা। ঠান্ডা গলায় বলে আলো। সৈকত বলে ওঠে, স্বামীর মতো বেশ সাহস না তোর? আমি 1 2 3 গুনবো, এখান থেকে যাবি সৈকত, নয়তো আজ ভয়াবহ কিছু হবে। তাই নাকি? কি হবে দেখা। নওশীন খপ করে আলোর হাত ধরে বলে। ও নেশা করে আছে আলো। আলো নওশীনের থেকে হাত ছাড়িয়ে নিয়ে সৈকতের দিকে কিছু মুহূর্ত চুপ করে তাকিয়ে থেকে পায়ের জুতা খুলে মারতে শুরু করে। মুহূর্তে ভিড় জমে যায় কলেজের সামনের রাস্তাটায়। কিছু ফার্স্ট ইয়ারের মেয়েরাও এসে আলোর সাথে সমান তালে পেটাতে থাকে সৈকতকে। নওশীন একটু সাহস পায়, তীব্র ঘৃণা নিয়ে চেঁচিয়ে বলে ওঠে, পেটা, আরো পেটা। সৈকতের কানে নওশীনের সে চিৎকার পৌঁছায়। হিংস্র হায়নার মতো নওশীনের দিকে তাকিয়ে থাকে সৈকত। নওশীনের চোখ বেয়ে অঝোর ধারায় পানি গড়িয়ে পড়তে থাকে। অবস্থা বেগতিক দেখে হিয়া এসে আলোকে পেছন থেকে জাপটে ধরে সরিয়ে নেয়। বেশ কিছু লোক এসে পরিস্থিতি সামলাতে চেষ্টা করে, তবে উচ্চ বাচ্চ বলে না সৈকতকে। সবাই খুব ভয় পায় নতুন এই ত্রাসকে। সৈকত গা ঝাড়া দিয়ে নওশীনের দিকে তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে এক পলক তাকিয়ে থেকে বাইক স্টার্ট করে চলে যায়। ভাইজান। সামিন কিছু কাগজপত্র দেখছিল। সিতারার ডাকে তার দিকে তাকিয়ে অস্ফুট স্বরে বলে, হুম। ঘর গোছাতে এসেছিলাম। অগোছালো তো কিছু নেই আমার জীবন ছাড়া। ঠান্ডা গলায় সামিন কথাটা বলেই নিজেই বেশ অবাক হয়। এসব কি ধরনের কথা বলছে সে সিতারাকে? সিতারা মৃদু স্বরে বলে, ঝুল ঝাড়তে পেরেছেন মেজভাবি? ঝাড়ো তাহলে। সামিন আবারও কাগজে মন দেয়। সিতারা ঘর গোছাতে গোছাতে সামিনের ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে অনেকটা সংকোচ নিয়ে নিচু স্বরে বলে, এগুলো এখান থেকে সরিয়ে ফেলবো ভাইজান? কোনগুলো? সামিন না তাকিয়ে জিজ্ঞাসা করে। সিতারা আগের থেকেও নিচু স্বরে বলে ওঠে, বড় ভাবি সাজার জিনিস। সামিন মাথা তুলে তাকায়। তার ড্রেসিং টেবিলের সামনে এখনো আসিয়ার অব্যবহৃত প্রসাধনী অযত্নে পড়ে আছে, যা কখনো ওই মেয়েটা ছুঁয়েও দেখেনি। সামিন একটা গভীর নিঃশ্বাস ফেলে বলে, না, ওগুলো ওখানে থাকুক, দেখতে ভালো লাগছে। সিতারা আর কিছু বলে না, ঘর পরিষ্কার করে দিয়ে চলে যায়। সামিন আবারও কাগজ থেকে চোখ সরিয়ে ড্রেসিং টেবিলের দিকে তাকায়। অপলক তাকিয়েই থাকে সেদিকে। কুকুর ভাগ্য বলে যদি কিছু থাকে তাহলে আলোর ক্ষেত্রে শব্দটা প্রযোজ্য। তার কুকুরে ভীষণ ভয়। ক্লাস 5-এ একবার কামড়ে আলোকে বেহুশ বানিয়েছিল, তখন থেকে প্রাণীটাকে জমের মতো ভয় পায় সে। কিন্তু রাস্তাঘাটের প্রাণীটার সাথে আলোর হুটহাট দেখা হয়ে যায়। আলো একটা ঢোক গিলে এদিক ওদিক তাকায়। কিছুক্ষণ আগে হিয়ার সাথে ছিল, তখন আসতে পারলো না অসভ্যগুলো। এখন আলোর সাথে কেউ নেই। আলোর বুকটা ধরফরিয়ে উঠছে। 2 পায়ের কুকুরগুলোকে জুতা পেটা করে সামলানো যায়, 4 পায়ের কুকুরগুলোকে সে কিভাবে সামলাবে? মনে হচ্ছে এক্ষুনি কামড়ে দেবে, ঝাঁপিয়ে পড়ে ছিন্ন ভিন্ন করে দেবে আলোকে। এক পা সামনে এগোতে একটা কুকুর ঘেউ ঘেউ করে ওঠে। আতঙ্কে আলো জমে যায়। ধীরে ধীরে মাথা ঘুরিয়ে পেছনে তাকিয়ে দেখে আরও 2টা কুকুর এসে বাকি 3টার সাথে যোগ দিয়েছে। সবকটা ঘেউ ঘেউ করতে শুরু করেছে। মনে হচ্ছে এরা নিজেদের মধ্যে আলোচনা করছে কে আগে প্রথম কামড় বসাবে। আলো এক লাফে পেছনে আগায়। আশেপাশে ত্রিসীমানায় কেউ নেই। সব লোক কোথায়? পাশের মসজিদে জোহরের আজান দিয়ে দিয়েছে। কিছুটা সাহস সঞ্চয় করে সে ঘুরে দৌড়াতে শুরু করে, এদিক ওদিক না তাকিয়ে। কুকুরের কামড় খেয়ে মরতে সে ইচ্ছুক নয়। প্রাণ হাতে নিয়ে দৌড়াতে গিয়ে হুট করে তার পায়ের সাথে একটা ভাঙা ইটের ধাক্কা লেগে যায়। ঘটনার আকস্মিকতায় আলো কিছু বোঝে ওঠার আগেই নাকে তীব্র পিচের গন্ধ অনুভব করে। রোদের তাপে রাস্তার পিচ গলে গন্ধ ছড়িয়ে যাচ্ছে। নাকের কাছে তীব্র যন্ত্রণা অনুভূত হয়। ধীরে ধীরে মাথা তুলে উপরে তাকাতেই দেখে একটা বলিষ্ঠ হাত তার দিকে কেউ বাড়িয়ে ধরে রেখেছে। আলোর হাঁটুর কাছটায় যন্ত্রণা হচ্ছে, ছিঁড়ে গেছে মনে হয়। ধীরে ধীরে হাতের মালিককে দেখবে বলে সে মাথা তুলে তাকাতেই থমকে যায়। অসহায়ের মতো এদিক ওদিক তাকিয়ে কি মনে করে হুট করে সামিনের হাতে হাত রাখে। সামিন গম্ভীর মুখে টেনে তোলে আলোকে। নাকে বাড়ি খেয়ে নাকের ডান পাশে ছিদ্র থেকে রক্ত ঝরছে। হাঁটুর কাছটা ছিলে গিয়েছে, নতুন চুড়িদারটা রক্ষা পায়নি। লজ্জায় আলো গুটিয়ে যায়। প্রকৃতি তাকে ক্ষণে ক্ষণে মুখ থুবড়ে পড়ার ব্যবস্থা করে দিচ্ছে। সামিন আলোর দিকে না তাকিয়ে দূরে দাঁড়িয়ে থাকা কুকুরগুলোর দিকে এগিয়ে যায় 2 কদম। কুকুরগুলো উল্টো পথে দৌড় দেয়। আলো ব্যথাতুর শরীরে অবাক হয়ে তাকিয়ে থাকে। সামিন যেন আলোর মনের কথা ঠিক বুঝে যায়। নিচু স্বরে বলে, ওরা আমার স্বজাতিত, আমাকে খুব মানে। আলো মাথা তুলে সামিনের দিকে তাকায়। সামিন মাথা ঘুরিয়ে আলোর দিকে তাকাতেই দুজনার চোখাচোখি হয়। আলো চোখ নামিয়ে নেয়। সামিন তাচ্ছিল্যের সাথে বলে, তোমাকে ফলো করছিলাম না, আমাকে অপবাদ দিও না, এখানে কাজ ছিল। কাজ? মহিলা কলেজের সামনে? হুট করে আলো নিচু স্বরে জিজ্ঞাসা করে বসে। সামিন ঠান্ডা গলায় বলে, না, মহিলা কলেজের পাশে, কাজী অফিসে। আলো পুনরায় মাথা তুলে তাকায়। কৌতূহলী হয়ে না চাইতেও বলে ওঠে, কাজী অফিসে কি বিয়ে করছেন নাকি? সামিন এক পলক আলোর দিকে তাকিয়ে বলে,
আমাদের ডিভোর্সের কাগজপত্র গোছানো হয়েছে কিনা খোঁজ নিতে এসেছি। কাজীর নাতি হসপিটালে। আজ হবে না, তোমার দুর্ভাগ্য। আলো সামিনের চোখের দিকে তাকিয়ে থাকে। সামিন আলোর দৃষ্টি উপেক্ষা করে ধীর পায়ে এগিয়ে যায়। হঠাৎ করে আলোর ভীষণ রাগ হতে শুরু করে। এতটা আঘাত পেয়েছে আলো, লোকটা ভদ্রতা করেও একটা বার জিজ্ঞাসা করলো না আলোর ব্যথা করছে কিনা। আগে তো আলো না চাইতেও ব্যথা পেলে কোলে নিয়ে দৌড়াদৌড়ি করতো। খুব রাগ হচ্ছে, কেন হচ্ছে তার উত্তর আলোর জানা নেই। পেন কিলার নিয়েছিস? রেহানা এসে আলোর মাথার কাছে বসে। আলো চোখ মেলে মায়ের দিকে তাকিয়ে বলে, নিয়েছি, জ্বর আসছে সম্ভবত। রেহানা কিছুক্ষণ মেয়ের মুখের দিকে তাকিয়ে থেকে বলে ওঠে, একবার ভেবে দেখবি না, শেষবারের মতো। রেহানা যখন আলোর কাছে বিশেষ কোনো আবদার করতে চায় তখন মনা বলে সম্বোধন করে। আলো নিশ্চুপ হয়ে থাকে। রেহানা বলতে থাকে, তুই রেগে যাচ্ছিস কেন মা? অশিক্ষিত বাঙালি মায়ের মন তো তাই মানছে না। কথাটা বলে রেহানা শাড়ির আঁচল দিয়ে চোখের পানি মুছে। তারপর বলে ওঠে, কেন? মানুষের কি আবেগ, জেদ, রাগ, প্রতিহিংসা, পরায়ণতা ভুলের ঊর্ধ্বে? তুই আমার দেখা এমন একটা মানুষ। আলো চুপ করে মায়ের কথা শুনতে থাকে। রেহানা আলোর নির্জীবতা দেখে একটা দীর্ঘশ্বাস ফেলে উঠে দাঁড়ায়। দরজার বাইরে আতাউর আলম দাঁড়িয়েছিল। রেহানা নিজের স্বামীকে দেখে কয়েক মুহূর্ত দাঁড়ায়, তারপর চলে যায়। আজকের ডেলিভারি দিয়ে আর কাজ নেই, আমি অর্ডার নেইনি। আমার সেকেন্ড ইন কোর্স এক্সাম কাল, আর ইউনিভার্সিটি যাচ্ছি, তোমরাও চলে যাও। সবকিছু গুছিয়ে নিয়ে আলো নিস্তেজ কণ্ঠে বলে সবাইকে। সিঁড়ি বেয়ে উপরে উঠে হিয়া আলোকে ডাকতে থাকে। আলো ঘুরে তাকায়। হিয়া বলে, আজ মশলা ডেলিভারি দেওয়ার ছিল, তুই আচার দিয়েছিস কেন? সব খেয়ে বসে আছিস? তাই তো, ডেলিভারি বয় চলে গিয়েছে। দাঁড়া, আমি চেঞ্জ করে দিচ্ছি। তুমি থাকো, আমরা যাচ্ছি। শরীর ভালো নেই তোমার। বিউটি বলে ওঠে। সবাই কাজে ব্যস্ত হয়ে পড়ে। হিয়া এগিয়ে আলোর সামনে এসে দাঁড়ায়। খুঁটিয়ে খুঁটিয়ে আলোকে দেখে বলে ওঠে, কি ব্যাপার বল তো, কি হয়েছে তোর? কি হবে? আমতা আমতা করে আলো। হিয়া বলে ওঠে, দুদিন ধরে বেশ খেয়াল করছি অন্যমনস্ক থাকিস তুই। কেমন কেমন করে কথা বলিস, আঙ্কেল হেরেছে বলে? আলো মাথা নাড়িয়ে বলে, আব্বুর হার নিয়ে আমার আক্ষেপ নেই, সে তো তৃতীয় হয়েছে। হিয়া অলস ভঙ্গিতে একটা চেয়ার দখল করে টেনে বসে এদিক ওদিক তাকিয়ে বলে, তোকে একটা সিক্রেট বলি, আমি আতাউর আঙ্কেলকে ভোট দিইনি, ইয়াসার ভাইয়াকে দিয়েছি। আলো হিয়ার দিকে তাকিয়ে থাকে। হিয়া বলতে থাকে, আই এম প্রিটি শিওর আমাদের ক্লাসের সব মেয়ে ইয়াসার ভাইয়াকে ভোট দিয়েছে। ইনফ্যাক্ট তো তরুণের দল ইয়াসার ভাইয়াকেই বেছে নিয়েছে, আর বাকিরা তো সব বুড়ো লোক। একটু থেমে হিয়া হাই তুলতে তুলতে বলে, আমাদের ক্লাসের অধিকাংশ মেয়ের কিরাস্তর স্বামী, তারা কি বলাবলি করে জানিস? বলে ইয়াসার ভাইয়া তাদের তুলে নিয়ে বিয়ে করলে তাদের জীবন ধন্য হয়ে যেত। কথাটা বলে হিয়া উচ্চ শব্দে হাসতে থাকে। তারপর বলে, ইতিহাসে তোর কেসটাই বোধহয় প্রথম যেখানে ভিকটিমের প্রতি বিরক্তি এবং অপরাধীর প্রতি সহানুভূতি দেখাচ্ছি আমরা। আলো হিয়ার থেকে চোখ সরিয়ে নিয়ে নিচু হয়ে আচারের বয়ামগুলো সরিয়ে রাখে। হিয়া বকবক করতে থাকে। একটু পর আলোর দিকে তাকিয়ে বলে, কি বলবো? অন্য সময় হলে তো আমাকে কাঁচা খেয়ে ফেলতি। আজ ইয়াসার ভাইয়ার নামে এত এত কথা বলছি আর তুই চুপচাপ শুনছিস। আমাকে ঝাড়ি মারছিস না কেন? ব্যাপার কি বলতো? প্রেমে টেমে পড়লি নাকি? আমার দুলা ভাইয়ের দেখ, প্রেমে পড়লে আমাকে কানে কানে বলে দে সব সময় থাকতে। আপু, তোমার জন্য নোটিশ এসেছে। আলো চমকে উঠে দাঁড়ায়। আয়াতের কথা শুনে আয়াত দাঁড়িয়ে আছে। আলোর অদ্ভুত অনুভূতি হচ্ছে। সে কাঁপা কাঁপা গলায় বলে, কাজী অফিস থেকে? আয়াত অবাক হয়ে বলে, কাজী অফিস থেকে নোটিশ আসবে কেন? ব্যাংক থেকে এসেছে তোমার ডিপোজিটে। আলো একটা লম্বা নিঃশ্বাস ছেড়ে হিয়া আলোর অস্বাভাবিক আচরণ পর্যবেক্ষণ করতে থাকে। মাস্ক পর, একটু ভুল হলে আজ গণপিটুনিতে মরবি। ফিসফিসিয়ে রবিকে বলে সাদিক। রবি বিরক্ত ভঙ্গিতে মাস্ক পরে নেয়। রোদের তাপে কপাল থেকে টপ টপ করে ঘাম বেয়ে নামছে। মেজাজ যথেষ্ট খারাপ। মুখে চকারান্ত শব্দ করে বলে ওঠে, কি বলতো, এতে দেরি করছে কেন? আসেনি নাকি? না, এসেছে। ভাই নিজে ইনফরমেশন দিয়েছে। সাদিকের কথা শেষ হলে রবি এদিক ওদিক তাকায়। কলেজের গেটের বাইরে এতগুলো পাখির মধ্যে তাদের টার্গেটকে খুঁজে বের করা ভীষণ কষ্টসাধ্য ব্যাপার। হাতের ছোট বোতলটার দিকে এক পলক তাকিয়ে বোতলটা আবারও আড়াল করে ফেলে সে। তারপর মোবাইলে একটা হিন্দি গান ছেড়ে তীক্ষ্ণ দৃষ্টিতে গেটের দিকে তাকিয়ে থাকে। এই মরতে চাস নাকি? আলোরকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় নওশিন। হুশ করে পাশ দিয়ে একটা মিনি ট্রাক চলে যায় আলোর।
বুকে হাত দিয়ে বড় বড় নিঃশ্বাস নিচ্ছে সে। নওশিন আলোর হাত ধরে রেখেছে। নিজেকে সামলে নিয়ে আলো নওশিনের দিকে তাকিয়ে শুকনো গলায় বলে, থ্যাঙ্কস। নওশিন আলোর হাত ধরে বলে, কি হয়েছে তোর? পুরো ক্লাসে অন্যমনস্ক ছিলি, একটু হলে আজ ট্রাকের নিচে পড়ে মরতি। সমস্যা কোথায়? আলো মাথা নাড়িয়ে অস্ফুট স্বরে বলে, কিছু না। নওশিন হুট করে আলোর কপালে হাত দিয়ে বলে, গা গরম তোর, চল তোকে রিক্সায় তুলে দিই মোড়ের মাথা থেকে, চল। দুজনেই হাঁটতে থাকে। কিছুক্ষণ পর আলো বলে ওঠে, সৈকত তোকে আর বিরক্ত করেছিল? লে না, আমি অবাক হচ্ছি আলো, ও এত সহজ আমার পিছু চেয়েছে, খুবই অবাক হচ্ছি। এসব কুকুরকে এভাবে সোজা করতে হয়। শুকনো গলায় বলে ওঠে আলো। সাদিক আর রবি তীক্ষ্ণ দৃষ্টিতে আলো আর নওশিনের দিকে তাকিয়ে আছে। রবি অবাক হওয়ার মতো করে বলে, আসল কোনটা? দুটোর চেহারা তো এক। নেশা করেছিলি সকালে? লাল জামায় নৌসিন, হলুদ জামায় সামিনের বউ। এখন কি করব? দুটো আটার মতো লেগে আছে কেন? দুটো কি দেবো নাকি? মাথা খারাপ? সামিন তোকে তোর বাপ মা সহ কবরে পাঠাবে। ভাই যা বলেছে সেটা কর। চল বাইক স্টার্ট দে, এখানে ভিড়, মনে হচ্ছে মোড়ের মাথায় যাচ্ছে। চল চল। নওশিন এদিক ওদিক তাকিয়ে রিক্সা খুঁজতে থাকে। আলো পাশে অন্যমনস্ক হয়ে দাঁড়িয়ে হঠাৎ নওশিনের পার্স ব্যাগটা হাত থেকে নিচে পড়ে যায়। নওশিন ব্যাগটা তোলার জন্য ঝুঁকে যেতেই হুশ করে তাদের পাশ দিয়ে একটা মোটরসাইকেল চলে যায়। ক্ষণক বাদেই একটা বিকট চিৎকার শোনা যায়, যে চিৎকারে কেঁপে ওঠে মহিলা কলেজের পুরো এরিয়া। থমকে যায় পথচারীরা, কাঁপতে থাকে আকাশ এবং পাতাল। এখান থেকে একটা কপি আমার সিটি কর্পোরেশনের চেয়ারম্যানের কাছে পাঠানোর এবং নকল তোমার স্ত্রীর কাছে 90 দিনের আগে কার্যকর হবে না। কাজের থেকে চোখ সরিয়ে সামিন তার হাতের কাগজগুলোর দিকে তাকিয়ে আছে। কিছুক্ষণ পরে বলে, আমি কি কাগজপত্রগুলো দেখতে পারি? জি অবশ্যই। কাজী কাগজগুলো এগিয়ে দেয়। সামিন কাপা কাপা হাতে কাগজগুলো নিয়ে দেখতে থাকে উল্টে পাল্টে। একটা গভীর নিঃশ্বাস ফেলে বলে, কোথায় সাইন করতে হবে? ফুয়াদ পাশে চেয়ারে বসে সামিনের দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছে। কাজী একটা কলম এগিয়ে দিয়ে বলে, এই যে নিচের দিকে। সামিন কাজের থেকে কলমটা নিয়ে ফুয়াদের দিকে তাকায়, তারপর ম্লান হেসে কাগজে সাইন করতে যায়। পরক্ষণেই কাজের দিকে তাকিয়ে বলে, আঙ্কেল আরেকটা কলম দিন, এটাতে সম্ভবত কালি নেই। কাজী মাথা নাড়িয়ে ড্রয়ার খুলে। ফুয়াদ সামিনের দিকে তাকিয়ে বলে, তোর ফোন বাজছে, পরে কথা বলবো। আরে রিসিভ কর, ইম্পর্টেন্ট কিছু হবে। সামিন ক্লান্ত ভঙ্গিতে উঠে দাঁড়িয়ে পাঞ্জাবির পকেট থেকে ফোন বের করে রনি ফোন দিচ্ছে। সামিন ফোনটা রিসিভ করতে ওপাশ থেকে রনি কাপা কাপা গলায় বলে ওঠে, ভাই ভাবি। রনি, আমি তোদের বলেছি ওকে ওর মতো ছেড়ে দে, কেন বিরক্ত করছিস? রনি একটা গভীর নিঃশ্বাস ফেলে বিকট চিৎকার দিয়ে বলে, ভাই ভাবির গায়ে কেউ এসিড ছুঁড়েছে। ম্যাম, পেশেন্টের কষ্ট হচ্ছে, ওনার হাতের পাথর খুলে দিই। ডাক্তার রুবি হেড নার্স শিলার দিকে তাকিয়ে বলে, হোক, তুমি পা ধরে রাখো, ওয়াশ করাটা জরুরি। অ্যাফেক্টেড এরিয়াগুলো ইমিডিয়েটলি ক্লিন করতে হবে। ওর জামা কাটো, কাছে কোথায়? ধরে রাখো ওকে। দুজন অ্যাসিস্ট্যান্ট নার্স পা ধরে। তারা দুজনেই সদ্য জয়েন করেছে চাকুরিতে, বাচ্চা বয়সী। এটাই তাদের জীবনে প্রথম অভিজ্ঞতা। দৃশ্যটা তাদের ভেতরটা নাড়িয়ে দিচ্ছে। নিশ্চুপ চোখ দিয়ে পানি ঝরাচ্ছে তারা। এমার্জেন্সি ইউনিটের লোহার দরজা ভেদ করে গগনবিদারী চিৎকারে পুরো হসপিটালে থাকা প্রত্যেকটা স্তন্যপায়ীকে কাঁপিয়ে দিচ্ছে। সামিন ধীর পায়ে এক কদম এগিয়ে যায়। পেছন থেকে ফুয়াদ শক্ত করে চাপড়ে ধরে থাকে। সামিন যাস না। সামিন নিজেকে ছাড়িয়ে নিয়ে এগিয়ে যায়। দলের ছেলেরা চাপড়ে ধরে, ভাই দোহাই লাগে, যাবেন না। কিছুক্ষণ ওদের সাথে ধস্তাধস্তি করে সামিন নিস্তেজ হয়ে ফুয়াদের গায়ে এলিয়ে পড়তে চায়। শক্ত করে ফুয়াদ সামিনকে আঁকড়ে ধরে রেখেছে। কান্নার তীব্রতা ক্ষণে ক্ষণে বেড়ে যাচ্ছে। দীর্ঘ সময় পরে একেবারে নিস্তব্ধ হয়ে যায় পুরো এমার্জেন্সি ইউনিট। সামিন অনুভূতি শূন্য হয়ে পড়ে থাকে করিডোরের মেঝেতে। তার থেকে দূরেই লাশের মতো পড়ে আছে আতাউর আলম। এবারও তারা দুজন দুজনের প্রতিদ্বন্দ্বী। কে কতটা ক্ষতবিক্ষত হতে পারে তার প্রতিযোগিতা চলছে যেন। ডাক্তার রুবি দ্রুত পায়ে দরজা খুলে বেরিয়ে আসে। ফুয়াদ এগিয়ে যায়। কিছু জিজ্ঞাসা করার পূর্বেই রুবি বলে ওঠে, হাই ডোজের ইনজেকশন দেওয়া হয়েছে, জ্ঞান নেই, ট্রিটমেন্ট শুরু করব এখন। কথাটা শেষ করে রুবি রনির দিকে তাকিয়ে বিরক্ত ভঙ্গিতে বলে, তুমি কি অশিক্ষিত? জানো না সাইড এফেক্ট জায়গায় পানি ঢালতে হয় তৎক্ষণাৎ? নাকি বুঝতে পারোনি? অবুঝ নাকি? রনি উৎকণ্ঠা নিয়ে বলে, ম্যাম পানি ঢেলেছি, মুখে পানি ঢালতে ঢালতে আনা হয়েছে। হোয়াট ননসেন্স! অ্যাসিড গায়ে লেগেছে আর তুমি মুখে পানি ঢেলেছো? গায়ে পর্যাপ্ত পানি ঢালা উচিত ছিল। রনি মিলিয়ে যায়। দূরে বসে মিহি সুরে কেঁদে যাচ্ছে নওশিন। সামিন ক্লান্ত ভঙ্গিতে উঠে দাঁড়ায়। রুবির দিকে তাকিয়ে নিষ্প্রাণ গলায় বলে, ওকে বিদেশে পাঠানোর ব্যবস্থা করুন আন্টি, কথা বলুন, বোর্ড বসান,
এক্ষুনি, এই মুহূর্তে। রুবি সামিনের দিকে তাকিয়ে ধীরে সুস্থে বলে, শান্ত হও, আই ক্যান ফিল ইউ। ট্রিটমেন্ট বিদেশে যেটা হবে এখানেও ওকে সেটাই দেওয়া হবে। এটা একটা লম্বা সময়ের ব্যাপার। ট্রিটমেন্টের শেষে বুঝতে পারবেন সার্জারি লাগবে কিনা। শান্ত হও তুমি। শরীরের বেশ কিছু স্থানে এফেক্ট হয়েছে, তার উপর বোকামি করে কেউ পর্যাপ্ত পানি ঢালেনি গায়ে। পেটের ডান পাশ ডান হাতের কোনোই। শুনতে চাচ্ছি না আন্টি। নিস্তেজ কণ্ঠে বলে ওঠে সামিন। রুবি হাতের গ্লাভস খুলে বলে, জাস্ট প্রে ফর হার সামিন, আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব। রুবি চলে যেতে সামিন উঠে দাঁড়ায়। এদিকে ওদিকে অসহায়ের মতো তাকিয়ে দেয়ালে হাত দিয়ে অনবরত ঘুষি মারতে থাকে। ফুয়াদ গিয়ে ধরে ফেলে তাকে। সামিন ঘন ঘন নিঃশ্বাস ফেলে বলতে থাকে, আমার জন্য যা যা হয়েছে সব আমার জন্য। ওর লাইফে আমি একটা অভিশাপ। ফুয়াদ, এসব কি বলছিস? তোর জন্য কেন হবে? চেঁচিয়ে ওঠে ফুয়াদ। এসব আমার শত্রুরা করেছে, আমি দায়ী। ফুয়াদ, কতটা কষ্ট হচ্ছে ওর। আচ্ছা, রাস্তায় ও কেমন করছিল? নিশ্চয়ই গলাকাটা মুরগির মতো ছটফট করছিল। কথাটা বলে সামিন শেষ করতে পারে না। রনি এগিয়ে গিয়ে বলে, ভাই, ছেলে দুটোকে ধরা হয়েছে, পুলিশ হেফাজতে আছে। একটা গভীর নিঃশ্বাস ফেলে আশেপাশে তাকায় সে। আতাউর আলম একইভাবে পড়ে আছে। সামিন ইমার্জেন্সি ইউনিটের দরজার দিকে এক পলক তাকিয়ে শার্টের হাতা গুটিয়ে নিয়ে ঘুরে দাঁড়ায়। ফুয়াদ বলে, কোথায় যাচ্ছিস? কোনো জবাব না দিয়ে সামিন বেরিয়ে যায় হসপিটাল থেকে। ভেতর থেকে কান ফাটানো আর্তনাদে পুরো দালান ভারী হয়ে উঠছে, কিন্তু কারো সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। যে যার মতো কাজ করে যাচ্ছে। কম্পিউটার অপারেটর এক মনে ডেস্কটপে কিছু একটা দেখে যাচ্ছে। থানার কনস্টেবল সুধীর দাস রিমান্ড রুমের দরজার বাইরে বন্দুক মেঝেতে ঠেকিয়ে দাঁড়িয়ে আছে। তার মুখ ভাবলেশীন। শামিন, স্টপ স্টপ শামিন, মরে যাবে ও। পেছন থেকে গায়ের সর্বোচ্চ শক্তি খাটিয়ে সামিনকে ফেরানোর চেষ্টা করছে সমীর। সাদিক লকআপের একপাশে মেঝেতে গুটিয়ে বসে আছে। ভয়ার্ত চোখে সে সামিনের তাণ্ডব দেখছে। রবিকে বোধহয় শেষ করে ছাড়বে, এরপর তার পালা। সামিন রবির মাথা পা দিয়ে পিষে দিতে চায়। রবি তীব্র আর্তনাদ করে ওঠে। সামিন চেঁচিয়ে বলতে থাকে, কি ক্ষতি করেছি আমি তোর? কোন জন্মের প্রতিশোধ নিলি তুই বল? মরার আগে বলে যা। সমীর সামিনকে জাপটে ধরে। সামিন, ছেড়ে দে ভাই। সামিন, এটা অন্যায়। আমার চাকরি চলে যাবে, বোঝার চেষ্টা কর। ও রক্তবমি হচ্ছে। সমীরকে ধাক্কা দিয়ে সামিন রবির দিকে তাকিয়ে বলে, জবাব দে, তোর কি ক্ষতি করেছি আমি? ভাই ভাই, আল্লাহর কসম, আমরা আপনার বউকে কিছু করতে চাইনি। আমাদের টার্গেট নৌসেন ছিল। হুট করে নৌসেন নিচু হয়ে যাওয়ায় আপনার বউয়ের গায়ে লেগে গিয়েছে। ভাই, আপনার বউকে কিছু করতে চাইনি। সামিন দাঁতে দাঁত চেপে গায়ের সমস্ত শক্তি দিয়ে রবির মাথাটা চেপে ধরে। সমীর কোনো দিশা খুঁজে না পেয়ে কনস্টেবলকে ডেকে সামিনকে ছাড়িয়ে নেয়। সামিন হাঁপাচ্ছে। সমীর একটা চেয়ার টেনে সামিনকে বসিয়ে দেয়। গায়ে হালকা আকাশি রঙের শার্টে রক্তের ছোপ ছোপ দাগ। এক গ্লাস পানি খেয়ে নিস্তেজ হয়ে বসে থাকে। সমীর গিয়ে সাদিককে মারতে থাকে। নওশিনকে কেন অ্যাসিড মারতে চেয়েছিলি? কার কথায়? জবাব দে। স্যার, সৈকত ভাই, শমশের ভূঁইয়ার ছেলে। কেঁদে ফেলে সাদিক। সামিন সাদিকের দিকে তাকিয়ে আছে হিংস্র দুটি চোখে। এমন সময় সাদিকের ফোন বেজে ওঠে। সমীর গম্ভীর কণ্ঠে বলে, কে ফোন দিয়েছে? সাদিক কাঁপা কাঁপা হাতে ফোনটা তুলে বলে, সৈকত ভূঁইয়া ফোন দিয়েছে স্যার। রিসিভ কর, আর যা যা শিখিয়ে দেবো সেটা বলবি। স্পিকার অন কর। সাদিক মাথা নাড়ায়। ফোনটা রিসিভ হতে ওপাশ থেকে সৈকত বলে, কিরে শালা, ফোন ধরছিলে না কেন? কাজ হয়েছে? তোর পেছেও রাস্তায় রাস্তায় লাফিয়েছে তাই না? গড়াগড়ি খেয়েছে ওর সুন্দর মুখ চেপে ধরে। সাদিক একটা ঢোক গিলে বলে, ভাই, একটা ভুল হয়ে গেছে। ভুল মানে কি ভুল? ভাই, অ্যাসিড নৌসিনের মুখে ছুঁড়তে গিয়ে ভুল করে সামিন ইয়াসারের বউয়ের গায়ে লেগেছে। হোয়াট? আলুর গায়ে? ও ভাই। কি হয়েছে? ওর মুখ পুড়ে গিয়েছে? না ভাই, গায়ে লেগেছে, পিঠে। ওই পাশ থেকে সৈকতের পৈশাচিক হাসির আওয়াজ শোনা যাচ্ছে। কিছুক্ষণ হেসে নিয়ে বলে, মাত্র এত কম শাস্তি? এটা কিভাবে মানা যায়? এসিড না, ওকে তো রেপ করতে চেয়েছিলাম আমি, গ্যাং রেপ। ওর মতো মেয়ের সাথে এটাই করা উচিত। ওর তেজ এভাবেই ভাঙা উচিত। ওর জুতার ময়লা মাখিয়ে দিয়েছিল আমাকে, আমি ওর শরীরে কলঙ্ক মাখিয়ে দিতাম। সামিন ইয়াসের হাত কামড়াতো, শুনেছি ওকে ছেড়ে দিচ্ছে সামিন। তাহলে ভালোই হবে, আমরা আমাদের কাজ নির্বিঘ্নে করতে পারবো। আচ্ছা, তোরা চলে আয়, আমাদের ক্লাবের ঘরে নতুন দুটো বোতল আনিয়েছি, একেবারে আসলটা। নৌসিনকেও পরে দেখে নেব। সৈকত ফোন কেটে দেয়। সামিন তৎক্ষণাৎ উঠে দাঁড়ায়। সমীর আবারও সামিনকে ধরে ফেলে। কোথায় যাচ্ছিস? সামিন শীতল চোখে তাকায় সমীরের দিকে। সমীর চেঁচিয়ে বলে ওঠে, না, তুই একটু বাড়াবাড়ি করবি না সামিন। আমি ফোর্স পাঠিয়ে নিজেও যাচ্ছি, তুই কিচ্ছু করবি না। তোর বউ হসপিটালে সামিন, ডোন্ট ফরগেট দ্যাট। সামিন পুনরায় চেয়ার চেপে ধরে বসে পড়ে। বিড়বিড় করে বলে, শহরের বাচ্চাগুলো বুঝতেও পারছে না
ওরা আঘাত সামিনের বউকে নয়, সামিনকেই করেছে। চোখ খুলে রেহানা বিড়বিড় করে আলোর নাম ধরে ডাকতে থাকে। ঈশিতা এগিয়ে এসে রেহানার হাত ধরে বলে, আন্টি ভাবি ঠিক আছে, ভাবি একেবারে ঠিক আছে, ঘুমাচ্ছে ভাবি, আপনি শান্ত হন। রেহানা দু চোখ বন্ধ করে ফেলে। চোখের কার্নিশ বেয়ে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ে। ঠোঁট কেঁপে ওঠে। একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলে, জানো মা, জীবন দশায় আমি এক ওয়াক্ত নামাজ ছাড়িনি, কখনোই রবকে কৃতজ্ঞতা জানাতে কার্পণ্য করিনি। সব প্রার্থনাতে শুধু স্বামী সন্তানের ভালো চেয়েছি। মেয়েটার আমার কিসের শাস্তি পাচ্ছে বলো তো? জীবনে কখনো একটা পিঁপড়াকে কষ্ট দেয়নি, একটা মিথ্যা কথা বলেনি, অন্যায়ের সাথে আপোষ করেনি, তবুও এত কষ্ট কেন ওর? ঈশিতা চুপ করে রেহানার দিকে তাকিয়ে আছে। রেহানা অঝোর ধারায় কেঁদে যাচ্ছে। সামিন উদাস চোখে মাথা ঘুরিয়ে চারপাশটা দেখতে থাকে। এখানে এই স্থানেই শুরু হয়েছিল সবকিছুর। এখানে একটা বিশাল মঞ্চ ছিল, জনসমুদ্রের উত্তাল ঢেউ ছিল, মুখের সামনে ছিল মাইক্রোফোন। হঠাৎ গালে কারো হাতের স্পর্শ পেয়ে সামিন ঘুরে তাকাতেই দেখে চোখে পানি নিয়ে অগ্নিমূর্তি ধারণ করে দাঁড়িয়ে আছে এক শ্যাম সুন্দরী, ছোটখাটো দেখতে, মায়াবী আয়তকার চোখ দুটো রসগোল্লা সাইজের মতো বানিয়ে সামিনের দিকে ঘৃণা নিয়ে তাকিয়েছিল। চোখের সামনে সে দৃশ্য পুনরায় ভেসে উঠতে সামির আনমনে হেসে ওঠে। সেদিন কি পরিমাণ রাগ জন্মেছিল এই তেজি মেয়েটার প্রতি, ইচ্ছে করছিল খুন করে ফেলতে, আর আজ সেই মেয়েটির জন্য তাকে খুন হতে হচ্ছে। অনুভূতিরা গলা টিপে সামিন ইয়াসারের সত্তাকে খুন করছে প্রতিনিয়ত। একটা দীর্ঘশ্বাস ফেলে সামিন এগিয়ে যায়, পার্কের বেঞ্চিতে বসে থাকে চুপচাপ। হসপিটালে এখন যাবে না সে, তার আসিয়ার সাথে বোঝাপড়া আছে। আজ এত লোকের ভিড়ে এসে তার আসিয়াকে কটু কথা শোনাতে পারবে না। ফোনের রিংটোন বেজে ওঠে, সমীরের ফোন। সামিন রিসিভ করে। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।